আসসালামু আলাইকুম। আমরা তোমাদের অষ্টম অধ্যায়টা কন্টিনিউ করছিলাম, স্কিল কোর্স 2 কেয়ার গিভিং 2। এই অধ্যায়ের আজকে হচ্ছে দ্বিতীয় পর্ব। আমরা আজকে 43 পৃষ্ঠা থেকে 48 পৃষ্ঠা পর্যন্ত কভার করার চেষ্টা করব। এখানকার যে কাজগুলো আছে সমাধান করার চেষ্টা করব। তো লাস্ট পর্যন্ত দেখার আমন্ত্রণ রইল তোমাদের। আমরা এখানে ভিডিওগুলো আসলে যেভাবে তৈরি করতেছি, যে উল্লেখযোগ্য বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি এবং বাকি যে কাজগুলো আছে আমরা করার চেষ্টা করতেছি। তুমি গত লেসনগুলো মিস করে থাকলে আমার ডেসক্রিপশন বক্স আছে, অর্থাৎ তুমি যে আমার চ্যানেলে গেলেই ডেসক্রিপশন বক্স, অনেকে এটা জানতে চাই যে ডেসক্রিপশন বক্স আসলে বুঝতেছি না, একটু যদি বলে দেন। তো তুমি এই যে এরকম একটা ভিডিও প্লে করলা, মনে করো যে এইটাই প্লে করলা, প্লে করার পর তুমি এটাকে একটু অফ করে দিই। এই যে তোমার অংশটা, এই যে এটা হচ্ছে ডেসক্রিপশন বক্স, ঠিক আছে? তোমার মোবাইলে দেখলে তুমি এরকমই দেখতে পাইবা, চাপ দিবা ডেসক্রিপশন বক্সে। এই যে এটা হচ্ছে কি মানে জীবন ও জীবিকার, এখানে চাপ দিচ্ছি, দেখো আমি চাপ দেওয়ার পর দেখো প্রত্যেকটা ভিডিও কি একবারে সিরিয়ালি চলে আসছে, ঠিক আছে? সিরিয়ালি আছে, তোমার যেটা মন চায় সেটা তুমি দেখতে পারো, কোনো সমস্যা নাই। এক থেকে একবারে এখানকার কয়টা ভিডিও আপলোড হয়েছে, এটা প্রথম ভিডিও, এটা এই পর্যন্ত 34টা ভিডিও আপলোড হয়েছে। তো আমরা খুব দ্রুত করতেছি, তোমাদের সময় খুব কাছাকাছি, কারণ ফাইনাল পরীক্ষা চলে আসতেছে। এভাবে তুমি কি করতে পারো, ডেসক্রিপশন বক্সে যাই প্লেলিস্টে যেতে পারো, প্লেলিস্টে সবগুলো ভিডিও তুমি দেখতে পারো। আচ্ছা, আমরা একটু এখানে যাই। তারপরে হচ্ছে আমরা পালস রেট পরিমাপ করব, যেভাবে এখান থেকে শুরু। তো তুমি যেভাবে করতে পারো, তুমি কি করবা, শুরুতে রুগীকে একটা আরামদায়ক অবস্থানে রাখবা। রেডিয়াল পালস, যেটা এই যে তুমি কি করে বৃদ্ধাঙ্গুলির কবজির হাড়, হ্যাঁ, কবজির বৃদ্ধাঙ্গুলি গোড়ায় টেন্ডনের মধ্যে, টেন্ডন আর হচ্ছে লিগামেন্ট, এই সম্পর্কে না জানলে পরে ইনশাল্লাহ কোনো এক সময় জানাই দিব ইনশাল্লাহ। টেন্ডন আর হচ্ছে কি লিগামেন্ট, আমাদের এই যে অস্থির মধ্যেই থাকে, এটা অস্থি সন্ধির কাছে এখানে থাকে আর কি। 3টি আঙ্গুলের সাহায্যে আলতো চাপ ব্যবহার করতে হবে, এই যে এইভাবে, যেখানে যেমনটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক আছে? হাতের মধ্যে এইভাবে আলতোভাবে চাপ দিবে, দিলেই তুমি দেখতে পাবা, বুঝতে পারবা যে এক একটা মানে পালস মারতেছে, ঠেলা মারতেছে, হ্যাঁ, কম্পন মারতেছে এরকম। তো এক্ষেত্রে তর্জনী মধ্যমা এবং হচ্ছে তৃতীয় আঙ্গুলের ডগা ব্যবহার করতে হবে। রেডিয়াল পালস রোগীর উভয় কবজিতে নেওয়া যেতে পারে। আচ্ছা, পরে হচ্ছে আঙ্গুলের ডগা ব্যবহার করে এমনভাবে চাপ প্রয়োগ করতে হবে যাতে প্রতিটি বিট অনুভব করা যায়। খুব জোরে চাপ দিলে রক্ত প্রবাহ বাধাগ্রস্ত হয়ে যেতে পারে, সেক্ষেত্রে পালস ঠিক মতো পাওয়া যাবে না, ঠিক আছে? আলতোভাবে চাপ দিতে হবে, এত বেশি না, চাপ ধরলে তো তুমি পালস করতে পারবে না। তারপরে বলছে এভাবে আলতো চাপ প্রয়োগ করে ঘড়ির দিকে লক্ষ্য রেখে 1 মিনিট পর্যন্ত, মানে প্রতি মিনিট কাউন্ট করবা যে 1 মিনিটে কয়টা স্পন্দন দিচ্ছে, ঠিক আছে? এটা সহজ, মানে সবাই বুঝে, এটা পারে। তারপর তোমাদের মধ্যে অনেকে আছে যে মানে এগুলা ভালোই এক্সপার্ট, মানে তোমাদের বাসায় যদি দাদা দাদি, বৃদ্ধ দাদা দাদি থাকে, নানা নানি তোমাদের এখানে থাকে, তাহলে তোমরা কিন্তু প্রায় সময় দেখো যে ডক্টররা আসে পালস রেট মাপ দেয় আর কি। তো এখানে দলগত কাজ আছে, পাশাপাশি 2 জন মিলে জোড়া তৈরি করো, এরপর একজন অন্যজনের পালস রেট পরিমাপ করো। সঙ্গে ঘড়ি না থাকলে একজন 1 থেকে 60 পর্যন্ত গুনে, মানে 1 সেকেন্ডের মতো করে গুনবা, 1 2 3 4 5 এভাবে, ঠিক আছে? তারপর বাড়িতে ঘড়ি দেখে অন্য সদস্যদের পালস রেট নেওয়া অনুশীলন করো, এটা দলগত কাজ। তো এটা কীভাবে করতে পারো একটু দেখি, এটা এখানে কোনো কিছু আছে কি না, যে পাশাপাশি 2 জন করে, যেমন এই যে এখানে একটা দলগত মানে দলের যেহেতু কাজ, এটা প্রমি মাহি বাড়ির সদস্যদের মধ্যে বাবা, প্রমি হচ্ছে 100, মাহি হচ্ছে কত 100, মানে এটা প্রমি এবং মাহি 2 জনে করছে এটা। বাড়ির সদস্য বাবা, পালসেট ছিল 100/160। তারপর নাইম তাসনিম এরা করছে, যেটা তোমরা দেখতে পাচ্ছ, মুয়াজ মুসাইবা, তাসনিম, তৌসিফ, হৃদয় ও নাদিম, এরা কিন্তু করছে। এই বাড়ির সদস্যগুলো ছিল এরা, পালস রেটগুলো এখানে দেওয়া আছে। আচ্ছা, তো এটা তুমি করে ফেলতে পারবা খুব সহজে। তারপরে হচ্ছে এখানে বলছে তোমাদের নিশ্চয়ই মনে আছে, কোভিডের সময় আমরা অনেকে একটা বিশেষ যন্ত্রের সঙ্গে পরিচিত হয়েছিলাম, সেটা হলো অক্সিমিটার। পালস অক্সিমিটারের যন্ত্রের সাহায্যে খুব সহজেই পালস রেটের পাশাপাশি অক্সিজেন স্যাচুরেশন মাপা যায়, যে অক্সিজেনের ইয়াটা কেমন আছে, সম্পৃক্ততা কেমন আছে, এটা জানা যায়। রক্তে অক্সিজেনের শতকরা মাত্রাকে মেডিকেলের ভাষায় অক্সিজেন
স্যাচুরেশন বলে। এটা মুখস্থ করে নিবা যে অক্সিজেন স্যাচুরেশন কাকে বলে। তারপরে একজন সুস্থ ব্যক্তির রক্তে অক্সিজেনের মাত্রা থাকা উচিত 95 থেকে, এটা মুখস্থ করবা, এই লাইনগুলো খুবই গুরুত্বপূর্ণ। 95 থেকে 100%। অক্সিজেন 90% নিচে নেমে গেলেই সমস্যা শুরু হয়। মাত্রা বেশি কমে গেলে রোগীকে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়। পালস মিটারের সাহায্যে পালস এবং অক্সিজেন স্যাচুরেশন মাপার জন্য রোগীর আঙ্গুলের চিত্রের মতো ডিজিটাল মেশিনটিকে লাগিয়ে দিতে হয়। তারপর সুইচ টিপে সেটি চালু করলে 1 মিনিটের কম সময়ের মধ্যে স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লেতে পালস রেট ও অক্সিজেনের মাত্রা চলে আসে, যেটা তোমরা এখানে দেখতে পাচ্ছ। তারপর হচ্ছে রেসপাইরেটরি রেট, এটা রেসপিরেটরি লেখছে, এটা রেসপাইরেটরি বা শ্বাস প্রশ্বাসের হার নির্ণয়। তো এটা করার জন্য এখানে কি বলা আছে একটু পরে দেখা যাক, যে ডাক্তাররা সাধারণত পরীক্ষা নিরীক্ষার সময় প্রায় রোগীর রেসপিরেটরি রেট লক্ষ্য রাখতে বলে থাকেন। এটি পরিমাপ করা তেমন কঠিন কিছু নয়। আমরা ফুসফুসে অক্সিজেন নেওয়ার জন্য শ্বসন যন্ত্রের মাধ্যমে বাতাস নেই, এটি নিঃশ্বাস বা শ্বাস বলে। আমরা যখন কার্বন ডাইঅক্সাইড অক্সিজেনযুক্ত বাতাস বের করে দিই সেটিকে বলে প্রশ্বাস। ঠিক আছে, মানে টান দিয়ে নেওয়াটাকে বলে নিঃশ্বাস বা শ্বাস, আর ছেড়ে দেওয়াকে বলে কি, প্রশ্বাস। শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় রোগীর বুক প্রতি মিনিটে কতবার উঠানামা করে তাই পরিমাপ করাই হলো তার শ্বাস প্রশ্বাসের হার বা রেসপিরেটরি রেট। ঠিক আছে, যে শ্বাস প্রশ্বাস নেওয়ার সময় রোগীর বুক মিনিটে কতবার ওঠানামা করে তা পরিমাপ করাই হলো তার শ্বাস প্রশ্বাসের হার বা রেসপিরেটরি রেট। একজন প্রাপ্তবয়স্ক সুস্থ ব্যক্তির বিশ্রামরত অবস্থায় স্বাভাবিক রেসপিরেটরি রেট হলো 12 থেকে 20টা। তবে বয়স ভেদে শ্বাস প্রশ্বাসের হার ভিন্ন হয়। যেমন নবজাতকের প্রতি মিনিটে শ্বাস প্রশ্বাসের হার সাধারণত 30 থেকে 60 বার। খুব দ্রুত মানে ছোট বাচ্চারা কী করতে থাকে, শ্বাস নিতে থাকে এবং ছাড়তে থাকে, তবে এটা কম বেশি হইতে পারে। তারপর শ্বাস প্রশ্বাসের হার বা রেসপিরেটরি রেট পরিমাপের পদ্ধতি এখানে কিভাবে করতে হবে বলছে, যে বিশ্রামরত অবস্থায় চেয়ারে বা বিছানায় আরামদায়কভাবে বসিয়ে বা শুয়ে নিলে ভালো হয়। রেসপিরেটরি রেট পরিমাপের সময় রোগীকে বলা যাবে না যে তার রেসপিরেটরি রেট পরিমাপ করা হচ্ছে। বুক বা পেটের লেভেলে চোখ রেখে 1 মিনিটের ব্যবধানে বুক বা পেট যে পরিমাণ ওঠানামা করে তার সংখ্যা গণনা করে শ্বাস প্রশ্বাসের হার পরিমাপ করে নিতে হবে। তো দেখবা যে মাঝে মধ্যে কিন্তু ডক্টররা ধ্যান ধরে তাকায় থাকে রোগী যে কীভাবে শ্বাস প্রশ্বাস নিচ্ছে, এটা দেখে। এরপর তার রেকর্ড শিটে নোট করতে হয়। দেখো এই যে এখানে একটা বালক কী করতেছে, তার যে রেট আছে এটা মাপার জন্য স্টপ ওয়াচ নিছে এবং দেখতেছে কতবার সে গুনতেছে 1 মিনিটের মধ্যে। তারপর রক্তচাপ বা ব্লাড প্রেশার পরিমাপ করা। তো ব্লাড প্রেশার পরিমাপ করার জন্য অনেকগুলো 2-3 ধরনের যন্ত্র আছে, তবে এটা হচ্ছে আমরা যেটাই ব্যবহার করতে দেখি বেশিরভাগ, সেটা হচ্ছে স্ফিগমোম্যানোমিটার। ঠিক আছে, এখানে কথাবার্তা আছে। একটা হচ্ছে হৃৎপিণ্ডের যখন সংকোচন হয় সেটা হচ্ছে সিস্টোলিক পেজ, আর যখন তোমার হৃৎপিণ্ড প্রসারিত হয় সেটাকে বলে ডায়াস্টোল, অর্থাৎ হৃৎপিণ্ড অল টাইম সংকোচন এবং প্রসারণ হইতে থাকে। তো এখানে ব্লাড প্রেশার কাকে বলে এখানে লেখা আছে যে হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের ফলে হৃৎপিণ্ড থেকে রক্ত ধমনীর মধ্য দিয়ে সমগ্র শরীরে প্রবাহিত হওয়ার সময় ধমনীর ভেতর দেয়ালে যে পার্শ্বচাপ বা প্রেশার উৎপন্ন করে তাকে রক্তচাপ বা ব্লাড প্রেশার নামে পরিচিত। ঠিক আছে, রক্তচাপ হৃৎপিণ্ডের কার্যকারিতা, ধমনীর প্রাচীরের স্থিতিস্থাপকতা, রক্তের ঘনত্ব ও পরিমাপের উপর নির্ভর করে। আচ্ছা, তো এই হার্টটা কিন্তু আমাদের মেইন জিনিস, আমাদের শরীরের রাজধানী বলা যায়। এই হার্ট সারা শরীরে রক্তকে পৌঁছায় দেয়, পাম্প করে। তো এটা একটা নির্দিষ্ট মাত্রা থাকে, এটার কম বা বেশি হইলেই আমরা কী করি, অসুস্থতা বোধ করি, আমাদের কেমন করে। ঠিক আছে, মাথা ঘুরায়, হ্যান ত্যান করে। তাহলে এখানে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি আমি যে সিস্টোল আর একটা হচ্ছে ডায়াস্টোল। সিস্টোল মানে সংকোচন, তোমার হৃৎপিণ্ডটা কী হয়েছে, সংকোচন হয়েছে, আর ডায়াস্টোলটা হচ্ছে কি, প্রসারণ হয়েছে। অর্থাৎ যখন সংকোচন হয় তখন ব্লাডগুলো সারা শরীরে যায়, এবং যখন প্রসারণ হয় তখন ব্লাডগুলো আসে, এরকম। তো সিস্টোলিক চাপ উপরে এবং ডায়াস্টোলিক চাপ নিচে লিখে রক্তচাপ প্রকাশ করা হয়। সিস্টোলিক চাপটা উপরে লেখা হয় এবং ডায়াস্টোলিক চাপটা নিচে লেখা হয়। যেমন একজন প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষের আদর্শ রক্তচাপ হচ্ছে কত, 120/80
মিলিমিটার পারদ চাপ, ঠিক আছে, মিলিমিটার পার এইচজি। এর অর্থ হলো সিস্টোলিক চাপ, এই যে এর অর্থটা কি, যে সিস্টোলিক চাপ 120, এই যে উপরেরটা 120 এবং নিচেরটা হচ্ছে কি 80 মিলিমিটার পারদ চাপ। তবে এই পরিসীমা বয়স এবং রোগীভেদে সিস্টোলিকের ক্ষেত্রে 90 140, ডায়াস্টোলিকের ক্ষেত্রে 60 থেকে 90 হইতে পারে আর কি, ঠিক আছে। সবসময় মনে রাখবে কারো রক্তচাপের বেশি, এই মাপের বেশি বা কম হলে বাড়ি বড়দেরকে অথবা ডাক্তারকে জানাতে হবে, ঠিক আছে। কম বা বেশি হইলেই ঝামেলা, মনে করো যে স্বাভাবিকভাবে যে তোমার চলাফেরা এটা তুমি করতে পারবে না। তো রক্তচাপ পরিমাপ করার যন্ত্রপাতির সাথে পরিচয় হই। এখানে দেখো যে অ্যানারয়েড আছে একটা, যেটাকে আমরা বিপি মেশিন বলি, একটা হচ্ছে ডিজিটাল আর একটা হচ্ছে পারদ। তো তিনটা মানে স্ফিগমোম্যানোমিটার আমরা দেখতে পাচ্ছি। তো অ্যানারয়েড স্ফিগমোম্যানোমিটার, পারদ স্ফিগমোম্যানোমিটার, ডিজিটাল স্ফিগমোম্যানোমিটার, এটা কিভাবে কার্যক্রম এখানে একটু পড়বা, এটা সহজ কাজকর্ম, তোমরা ইনশাল্লাহ পারো। তো যেটা বেশি ব্যবহার হয় যেটা অ্যানারয়েড ম্যানোমিটারটা, স্ফিগমোম্যানোমিটারটা, বিপি বা ব্লাড প্রেশার কাফ, এই যে এখানে চিত্রটা তোমরা আঁকার চেষ্টা করবা অথবা বেশি বেশি দেখবা যেখানে কি করা হয়। আমি একটু বোঝা দেওয়ার চেষ্টা করি যে প্রেশার কাফ যেটা আছে এটা কিন্তু হাতের মধ্যে সুন্দর করে পেঁচায় দেওয়া হয় এবং তোমার এই যে এইখানে এটা তুমি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাতাস এখান থেকে কি হয় মানে রিলিজ করে, এটা টাইট দিয়ে তোমার এই দিক থেকে কি করে চাপ দেয়, চাপ দিলে এই বাতাসটা এখানে যায় প্রেশার ক্রিয়েট করে, অর্থাৎ তোমার বাহুতে লাগানোর পরে এটা কিন্তু তোমার বাহুতে টাইট করে কি করবে, প্রেশার দিবে, চাপ দিবে। তারপর এই চাপ দেওয়ার কারণে তোমাদের যে মানে ব্লাড প্রেশারটা কেমন আছে এটা জানা যাবে আর কি। তো আর্টারি পজিশন, ইন্ডিগ্রেটর লেভেল, ইন্ডেক্স মার্কিং, টিউব কানেক্টর, এগুলা যদিও প্র্যাকটিক্যালি মানে না দেখাইলে বুঝতে না, এগুলো আছে। তো জাস্ট একটু শিখে নিবা আর কি। আর তোমাদের আশপাশে ফার্মেসি থাকলে ওখানে যাইতে পারো, ফার্মেসি আঙ্কেলকে বললে উনি বুঝাই দিবে। তারপর হচ্ছে এখানে সবগুলো লেখা আছে যে এয়ার রিলিজ বাল্ব, ইনফ্লেশন বাল্ব। তো এগুলা বাসায় জাস্ট পড়তে পারো, পড়ে তেমনটা মানে তুমি বুঝবা না প্র্যাকটিক্যালি না দেখলে, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা কথা আছে যে স্টেথোস্কোপ নামে একটা যন্ত্র আছে, এটা সম্পর্কে এটা তুমি একটু সার্চ করবা ইন্টারনেটে, স্টেথোস্কোপ, তাইলে বুঝবা যে ডক্টররা গলায় যেটা মানে কানে যেটা দেয় দিয়ে মানে বুকে ধরে, এটা হচ্ছে স্টেথোস্কোপ। এই যে ছবিটা দেখতে পাচ্ছ তোমরা, যে ডক্টররা কী করে মানে এটা কানে দেয় আর এটা বুকে ধরে, ঠিক আছে না, তখন মানে বুকের মধ্যেকার বিভিন্ন শব্দ এটা দিয়ে যায়। তো এটাও একটু পড়বা, প্র্যাকটিক্যালি না দেখলে বা ইয়া করলে বুঝবা না তোমরা। তো 48 পৃষ্ঠা পর্যন্ত আমরা চলে আসছি, আমাদের এই কান পর্যন্তই পড়ার কথা ছিল। তো মোটামুটি এখানে যতটুকু বোঝানোর বা বলার চেষ্টা করছি। তো নেক্সট ভিডিওতে আমরা 49 থেকে 56 পৃষ্ঠা পর্যন্ত যাব ইনশাল্লাহ, 56 থেকে বাকিটুকু শেষ করব আরেকটা পর্ব দিয়ে, আর 2টা পর্ব দিয়ে। ধন্যবাদ।